ডাকঘর নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমরা এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটক পড়েছো কি না আমার জানা নাই, কিন্তু ছোটো গল্প তো পড়েছো। ছোটো গল্প যখনই পড়েছো তোমরা খেয়াল করবা, ছোটো গল্প হোক, গান হোক বা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর যেন বলে এক বোঝাই আরেক, এরকম খেয়াল করবা। সবসময় এরকম জিনিসটা আছে, কিন্তু মানে দ্যোতক বিষয়, দুটো বিষয়, বহিরঙ্গে এক অর্থ, অন্তরঙ্গে আরেক। ঠিক আছে, এরকম বিষয়কে বলা হয় রূপক সাংকেতিক, মানে একের ভেতরে আরেক লুকিয়ে আছে। মানে উপর দিক থেকে যে কথাটা তুমি পড়ছো ওখান থেকে একটা অর্থ বেরোবে, আর তুমি যদি তার তাৎপর্য ঢোকার চেষ্টা করো, তার গভীরে যাওয়ার চেষ্টা করো, তো আরেকটা অর্থ দাঁড়িয়ে আছে। এরকম বিষয়গুলোকে বলে রূপক এবং সাংকেতিক, মানে কিছু ইশারা দেবে, কিছু সংকেত দেবে তোমাকে, তুমি বুঝতে পারলে বুঝে নাও। বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, জ্ঞান দিয়ে তোমাকে সেটা উদ্ধার করতে হবে অর্থটা। তো অনেক সমালোচক এই কথা বলেছেন যে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ এইসব লেখার জন্য, বা গীতিনাট্য, নৃত্যনাট্য এইসব লেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি জগৎ বিখ্যাত। কিন্তু তিনি যদি একটিও কবিতা জীবনে না লিখতেন, ছোট গল্প বা উপন্যাস না লিখতেন, তাহলেও তিনি সমানভাবে জনপ্রিয়তা পেতেন যদি কেবলমাত্র তার নাটকগুলোই লিখে রাখতেন। তার নাটকগুলো এত উচ্চ পর্যায়ের, অসাধারণ ব্যাপার বলতে পারো। নাটকগুলোর ভাষা, তার ভেতরে যে গভীর অর্থ, মানে যুগ বদলে যাবে কিন্তু তার নাটকগুলোকে মানুষ কখনো পুরাতন বলতে পারবে না, অসম্ভব, চিরনূতন। আমি এই ডাকঘর নাটকের উপরে গত প্রায় 4 বছর আগে দুটো পার্ট দিয়েছিলাম, যে প্রত্যেকটা অধ্যায়, মানে অধ্যায় বলা যাবে না, নাটকের যে 3টা অঙ্ক আছে এখানে। নাটক তো অভিনয় করার জিনিস, অভিনয় করতে গেলে এক একটা পর্ব আসে, তো ওইখানে আমি প্রত্যেকটা অঙ্ক বিষয়ে একটা সারসংক্ষেপ আলোচনা করে দিয়েছি। তোমরা ফ্রি মাইন্ড নিয়ে একবার সেটা চালিয়ে রেখে হেডফোনে মন দিয়ে শুনবা, ঠিক আছে? তাহলে তুমি তার গভীরের যে কথাগুলো আছে সবগুলো ওখানে ডিসকাশন করে দিয়েছি। আজকে আমি কি করব, ডাকঘর নাটকটার পুরোপুরি ওই আলোচনা, তো আমি এটা বলেছিলাম যে যদি তেমন কারো আগ্রহ দেখি তো কোনো একদিন আমি লাইন ধরে ধরে পড়াবো। তারপরে হয়ে গেছে সময়টা অনেক পার, এবং কেউ কথা রাখেনি, মানে আমিও কথা রাখিনি। আজ সুযোগ এসেছে, তো আজকে তোমাদের সামনে আমি এটার লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। তোমরা দেখবা লাইনগুলো পড়তে গিয়েই প্রত্যেকটা লাইন কিন্তু এখানকার ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা জানো যে পরীক্ষায় কোশ্চেনগুলো কীরকম আসবে, 2 যোগ 3 আসতে পারে বা 5-এর আসতে পারে। কোন লাইনটা থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে আমরা কেউ জানি না। এত বড় নাটক কী করে তুমি মনে রাখবা? এর উপায় একটাই, লাইন ভিত্তিক ক্লাসগুলো যখন করছো, লাইন ভিত্তিক আলোচনার যে ক্লাসটা, পুরোপুরি মন প্রাণ দিয়ে বুঝো। সবাই বই সামনের দিকে রাখো, আর একটু একটু করে আমি ব্যাখ্যা করতে যাবো, একটু একটু করে বোঝো। ফলে যে কোনো লাইন যদি আসে কিনা তুমি বলতে পারবে যে এটা কে বলেছে, কাকে বলেছে, এবং উদ্দেশ্যটা কী ছিল বলার, গভীর অর্থটা কী, তুমি আরামসে ঢুকতে পারবা। আরামে 1 থেকে 1.5 পাতা আরামে উত্তরটা তুমি লিখে শেষ করতে পারবে, এইটুকু আমার বিশ্বাস আছে। তো তোমরা কি রেডি? সাব্বাস, শুরু করা যাক। শুরুর পূর্বে আমি একটু ছোট্ট ভূমিকা রাখবো, না হলে নাটকটা শুরু করা আর না করা প্রায় সমান হয়ে যাবে। ছোট্ট একটা কথা, দেখবা কোথাও যদি কোনো দম্পতি মানে স্বামী স্ত্রীর সন্তান না থাকে, এবং সেই দম্পতি অর্থাৎ সেই স্বামী যদি একটু পয়সাওয়ালা হয়, তাহলে তোমার একটা চিন্তা থাকে। কি চিন্তা? যে আমার তো কোনো সন্ততি নেই, তাহলে আমার যে এত উপার্জন সেগুলোর উত্তরসূরি কে হবে, তাই না? তো কাকে এই সমস্ত কিছু দায়িত্ব দিয়ে যাবো, এইগুলো একটা দুশ্চিন্তা থাকে। সেই সূত্রেই আমরা এই নাটকে দেখতে পাবো এই রকম একজন ব্যক্তি আছে। তো তার স্ত্রী নিজের বাপের বাড়ির এলাকার মা বাবাহীন একজন কোমল মনের ছোট্ট শিশু বালককে খুব পছন্দ করে। গ্রাম সূত্রে সেই বালকটি হলো তার ভাস্তা, মানে সেই বালকটির সেই মহিলা হলো পিসি। সেই বালকটির নাম অমল। অমলকে পিসি, মানে গ্রাম সম্পর্কের পিসি, নিজের না, নিজের গৃহে নিয়ে এসেছে এবং তাকে লালন পালন করছে, এক হিসেবে দত্তক পুত্র বা পোষ্যপুত্র বলা হয় এরকম সন্তানকে। তো যে লোকটা বিষয় আশয় সম্পত্তি নিয়ে সারা জীবন থেকেছে, ওর কাছে উদ্দেশ্য ছিল এতদিন কি, যে আমি উপার্জন করব 2 হাত ভরে সারা জীবন ধরে, এটা একটা তার উদ্দেশ্য ছিল জীবনের।
কার প্রতি মায়া বন্ধন ছিল না, কিন্তু এই বাচ্চাটি আসার পর থেকে ধীরে ধীরে এই বাচ্চাটি যে কোমল স্বভাব মন, তার প্রতি এত আকর্ষণ বোধ ফিল করছেন তিনি যে এই বাচ্চাটিকে ছাড়া তার ভালো লাগে না। কিন্তু ঈশ্বরের কি লীলা খেলা কে জানে। তিনি এই মানুষগুলোকে সন্তানহীন রেখেছিলেন, তারপরে এমন একটা উপায় করে দিলেন যে তারা সন্তান পেল, দত্তক হিসেবে যাকে পেল সন্তান পেল। আশ্চর্যের ঘটনা হলো সেই সন্তানটি, সেই বালকটির গভীরতম অসুখ করেছে, বিভিন্ন ধরনের অসুখ, জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে শ্লেষ্মা, কফ ইত্যাদি প্রচণ্ড সমস্যা। এই মুহূর্তে সেই অসহায় পিতা যে চায় প্রাণ দিয়েও তার সন্তানটিকে বাঁচিয়ে রাখতে, এত ভালোবাসার গভীরতা, তিনি ডেকেছেন এক কবিরাজকে। কবিরাজ মানে সে সময়ের চিকিৎসক, পুরনো আয়ুর্বেদ মতে যারা চিকিৎসা করতো তাদেরকে বলা হয় কবিরাজ। কবিরাজ মহাশয় দীর্ঘ সময় ধরে বই পড়েছেন, মোটা মোটা বই পড়েছেন, চার দেওয়ালের মধ্যে বসে থেকে। তো এই কবিরাজ মহাশয় হচ্ছে খুব পণ্ডিত মানুষ। যখনই উনি কোনো প্রকার কোনো রোগের কথা বলেন, তার সাথে সাথে সংস্কৃত শ্লোক আউড়ে প্রমাণ করে দেন নিজের পাণ্ডিত্য। সাধারণ মানুষ, অসহায় বাবা এত কিছু বোঝে না, বোঝে শুধু আমার সন্তানকে একটু ভালো করে দিন, এর বাইরে আর কি আছে কথা। সেইখান থেকে আমরা নাটকটা শুরু করছি। সেই অসহায় পিতা যার নাম মাধব দত্ত আর সেই কবিরাজ মহাশয়ের কথোপকথন থেকে। কথোপকথন বোঝো তো, ডায়লগ। নাটক জিনিসটা কি? সংলাপ। একজন বলল, তার বিপরীতে আবার একজন কথা বলবে, আবার একজন বললো, আবার একজন বলবে, এইরকম চলবে, ঠিক আছে? তো শুরু হচ্ছে সেই মাধব দত্ত দিয়ে কথা। দেখো এক লেখা আছে, এক কি প্রথম অঙ্ক, এটা হলো কি বলছে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট লাইন থাকবে আমার হিসাবে, যেটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে, আমি সেখানে বলবো তোমাকে আন্ডারলাইন করতে, আন্ডারলাইন আপাতত করে দিবা। তারপরে যেদিন ওই প্রশ্নোত্তর পর্ব চলবে আমাদের, সেদিন ওই লাইনগুলোকে ধরে ধরে আমরা ডিসকাশন করব। ক্লিয়ার আছে? আর যারা বলছো যে প্রশ্নোত্তর নিয়ে পর্ব কই দিচ্ছি, প্রশ্নোত্তর পর্ব এইভাবে দেওয়া যাবে না ওপেনভাবে ইউটিউবে, তবে অনলাইন ক্লাসে তোমরা ভর্তি হতে পারো। তার যাবতীয় তথ্যগুলো ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা বা ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবা। তোমরা সেই অনুযায়ী অনলাইন ক্লাসে ভর্তি হতে পারো। গত যে আলোচনাগুলো হয়ে গেছে প্রশ্নোত্তর ভিত্তিক যে টপিকগুলো নিয়ে, সেগুলো সব রেকর্ড করা আছে, সেগুলো তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, শুরু করি আমরা। ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, প্রথম অঙ্ক। মাধব দত্ত বলছে, মুশকিলে পড়ে গেছি। তার মুশকিলটা কি মনে পড়ল? কি মুশকিল? তার সন্তান অসুস্থ। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখন ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। আহ, কি চমৎকার কথা। আপন মানুষ, আপন হওয়ার আগে যতটা শূন্যতা থাকে, আপন মানুষ চলে যাওয়ার পর তার শূন্যতা আরও বেড়ে যায়। ঠিক আছে? তাই বলছে, কবিরাজ মশাই আপনি কি মনে করেন ওকে, মানে আপনি কি মনে করেন সুস্থ হবে তো আমার ছেলেটি? কবিরাজ বলছে, ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো ... আবার সংস্কৃত শ্লোক বলতে যাচ্ছিল যে আয়ুর্বেদ গ্রন্থে কিন্তু লেখা আছে এইগুলো যারা যারা হয় তারা সহজে বাঁচতে পারে না ইত্যাদি কিছু বলতে চাচ্ছিল। কিন্তু মাধব দত্ত বলেন, বলেন কি, কী লেখা আছে? হ্যাঁ, ভয় পেয়ে গেছে। কিন্তু একজন বাবা ভয় পাবে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। কবিরাজ মশাই এবার বলছে, শাস্ত্রে বলছেন পৈত্তিকান সন্নিপাত যান কফ বাত সমুদ্ভবান। সংস্কৃত শ্লোক বললো যে এই রোগগুলো যদি হয়, হাইফেন আরও কিছু বলতে যাচ্ছিল। সংসার মাধব দত্ত বলছে, থাক আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরও আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলে দিন। কবিরাজ নস্য লইয়া, মানে এরকম নস্যি টেনে নিয়ে বলছে, খুব সাবধানে রাখতে হবে, বুঝলেন? বাচ্চাটাকে খুব সাবধানে রাখতে হবে। মাধব দত্ত বলছে, সে তো ঠিকই কথা, সাবধানে তো রাখবো, কিন্তু কি বিষয়ে সাবধানে হতে হবে সেইটা তো স্থির করে দেবে। মানে খাওয়া দাওয়াতে সাবধান, ঘরে রাখা থেকে সাবধান, খেলাধুলা থেকে সাবধান, কিসে সাবধান রাখতে হবে সেটা তো বলবেন। কবিরাজ মশাই বলছে, আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। মাধব দত্ত বলছে,
ছেলে মানুষ, ছেলে মানুষ মানে কি বেটা ছেলে এইরকম বলছে না, ছেলে মানুষ মানে বাচ্চা ছেলে, ঠিক আছে, ছেলে মানুষ। ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখেছে ভারী শক্ত। সত্যি তো, বালকের মধ্যে বালক চপলতা মানে চাঞ্চল্য থাকবে না তো কার মধ্যে থাকবে? চঞ্চল প্রকৃতির হবে, দুষ্টু হবে, খেলবে, বদমাইশি করবে, ঘুরে বেড়াবে, ছুটে ঘরের বাইরে চলে যাবে, এই তো বালকের বৈশিষ্ট্য। কিন্তু তাকে যে আটকে রাখতে বলছেন পুরোপুরি ঘরের মধ্যে, কি করে সম্ভব সেটা? কে বলছে? মাধব দত্ত। একজন বাবার হৃদয় কেঁপে উঠছে কথাটা শুনে। সঙ্গে সঙ্গে কবিরাজ মশাই বলছেন, তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুইই বালকের পক্ষে বিষবৎ। মানে যে রোগগুলো হয়েছে তাতে শরৎকালের যে রৌদ্রটা আর বায়ু প্রবাহটা এটা খুব ক্ষতিকর। যেমন ধরো এরকম যদি হয় যে তোমার খুব সর্দি কাশি হয়েছে, তো তোমাকে কেউ কী বলে, বাড়ির বাইরে যেও না, বাতাস বইছে, ঠান্ডা থাকবে, আরও ক্ষতি করবে, তাই না? এরকমই বলবে। বা বাড়ির বাইরে যাচ্ছ, এই সব রকম পরিপাটি করে যাও, মাফলার টাফলার ইত্যাদি নাও, নাহলে ক্ষতি করবে, সর্দি হয়ে যাবে ইত্যাদি। তেমনই কবিরাজ মশাই বলছে শরৎকালের বায়ু এবং রৌদ্র দুটোই ক্ষতিকারক এই বালকের পক্ষে, বিষবৎ মানে বিষের মতো কাজ করবে। কারণ কি না শাস্ত্রে বলছে, আবারও শাস্ত্রের কথা নিয়ে চলে আসলাম, নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য সে সর্বদা ও শ্লোক আওড়াচ্ছে। শাস্ত্রে বলছে অপস্মারে জ্বরে কাশে কামলায়ং হলিমকে। মাধব বলছে থাক থাক থাক, আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই। কবিরাজ বলছে কিছু না, কারণ পবনে তপনে চৈব, পবনে মানে বাতাসে আর তপনে মানে রৌদ্রে, চৈব মানে ক্ষতি হয়ে যাবে। মাধব দত্ত বলছে আপনার ও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো, ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিন, কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। আহা কি চমৎকার কথা, এইটা আন্ডারলাইন করে রাখো, কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। এইটা নিয়ে যখন আমি ডিসকাশন করব প্রশ্নোত্তর ক্লাসে, তখন মনে রাখবা এইটা দিয়ে শুরু হবে আমাদের ক্লাস। আর শেষে আরও একজন কবিরাজকে পাবো আমরা এই নাটকে। আজকে যতটা সম্ভব হবে, তারপরে দ্বিতীয় পর্বতে আবার টেক্সট ওয়াইজ পড়বো আমরা। আমি তাড়াহুড়ো করতে যাব না, একবারে টানতে যাব না, এতে কী হবে, ক্ষতি হয়ে যাবে। তোমার প্রশ্নোত্তর বলতে গিয়ে আবার তোমার মনে হবে এই বাক্যটার তো অর্থ ঠিকঠাক বোঝাই যায়নি ব্যাখ্যা করার সময়। তাই জন্য আমি পুরো ব্যাখ্যা করতে করতে একটু দেরি হবে, হোক, দুদিনের পর্বে শেষ হবে, কোনো ব্যাপার না। এবার কি বলছে যে এই যে কঠোর আপনার ব্যবস্থা, কার কঠোর ব্যবস্থা বলো তো? এই সাধারণ কবিরাজের। যে কবিরাজ চার দেওয়ালকেই মনে করেছে সুস্থতার সমস্ত কিছু, বাবার মন তার সন্তানকে আটকে রাখার দিকে একদম নেই। বলছে রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে। ও মানে কি, ওই যে সন্তান, তার সন্তান ছেলেটি অমল, এখন নামটা পাইনি আমরা নাটকে, আমি আগে বলে দিয়েছি। অমল সমস্ত কষ্ট দুঃখ শরীরের ব্যথা সব সহ্য করে নিতে পারে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। ওইটুকু বাচ্চা ওষুধ খেতে চায় না, এত কষ্ট হয়ে আমার বুক ফেটে যায় যেন। কবিরাজ সঙ্গে সঙ্গে বলছে সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। যত কষ্টই হোক না কেন ফল ভালো পাবেন। তাই তো মহর্ষি চবন বলেছেন ভেষজং হিত বাক্যঞ্চ তিক্তং আশু ফল প্রদং। আজ তবে উঠি দত্তমশাই, মানে মাধব দত্তমশাইকে বলছে আজ তাহলে উঠি। বলার আগে কী বললো, মহর্ষি চবন কি বলেছে, আন্ডারলাইন দিবা না, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তোমার শুধু ভেঙে বলতে চাইছি। ভেষজং মানে ভেষজ উদ্ভিদগুলো যেগুলো, হিত বাক্যঞ্চ বিভিন্ন ধরনের গুলঞ্চ টুলঞ্চ এটা সেটা দিয়ে তৈরি হচ্ছে, তিক্তং তেতো, আশু ফল প্রদং অর্থাৎ ভালো ফল প্রদান করবে। আজ তবে উঠি দত্তমশাই, কথাই কথাই ও ওটা প্রমাণ করে বলে দিতে চাই আমি হেপি পণ্ডিত। উনি প্রস্থান করলেন, দেখো ব্র্যাকেটে এক জায়গায় লেখা যায় প্রস্থান, প্রস্থান মানে চলে গেলেন। মানে যদি এটা তুমি অভিনয় করে দেখাতে চাও, নাটকটা স্টেজ পারফর্ম করো, তাহলে সঙ্গে সঙ্গে কবিরাজ মশাই নেমে যাবে স্টেজ থেকে, আর ওইখানে একজন আসবে তার পরিবর্তে, ঠাকুরদার প্রবেশ। তাহলে কে ছিল ওখানে আগেই? মাধব দত্ত দাঁড়িয়েই আছে, যেন মাধব দত্তের ঘরে মাধব দত্ত দাঁড়িয়ে আছে, সেখানে ঠাকুরদার কী করছে, প্রবেশ ঘটছে। মাধব দত্ত বলছে ওই রে ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। হ্যাঁ, ঠাকুরদা কী সর্বনাশ করবে আবার? এখানে একজন চরিত্রকে আমরা পেলাম ঠাকুরদা। তোমরা যদি অন্যান্য নাটকগুলো পড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রত্যেকটাতেই ঠাকুরদার চরিত্রটা থাকেই, আর প্রত্যেক ক্ষেত্রেই ঠাকুরদার চরিত্রটা অদ্ভুত শ্রেণীর। সে সমস্ত নিয়মের ঊর্ধ্বে, সে মানুষকে বাঁচতে শেখায়। সে বলে বন্ধন নয়
মুক্তিই জীবনের প্রধান উদ্দেশ্য। জ্ঞান যেথা মুক্ত, জীবন যেখানে মুক্ত, পাখির মতো আমরা, আমাদের চিন্তা ভাবনা সবসময় দূরে ছড়িয়ে দাও। তো সেই মানুষটা যদি আসে আর অমলের কাছে গিয়ে বসে, তো অমল আর ও তো দুটো ইকুয়াল হয়ে গেল না? সেও বাইরে বেরোতে চাই, খেলতে চাই, এও বলতে চাই বাইরের গল্প। তাতে কি হবে? অমলকে আর ধরে রাখা যাবে না ঘরে। তাই জন্য মাধব দত্ত ভয় পাচ্ছে, বলছে ওই রে ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। এই মানুষটিকে সবাই ঠাকুরদা বলে। মাধব দত্ত বলবে ঠাকুরদা, তার ছেলে অমলও বলবে ঠাকুরদা, সবাই ঠাকুরদা বলবে। অদ্ভুত চরিত্র। এর গভীরে আছে, অন্য মিনিং আছে, পরে আসবো। ইনার মিনিংটা এখন দিলে তুমি বুঝতে পারবে না পুরো বিষয়টা। ঠাকুরদা বলছে কেন কেন আমাকে তোমার ভয় কিসের? আমাকে তুমি ভয় কেন পাচ্ছ? আমি তো তোমাকে বন্ধনে আটকে রাখতে চাই না, আমি তো মুক্তির কথা বলতে চাই। মানুষ তো মুক্তিই চায়, বন্ধন নয়। কাকে কার ভালো লাগে বেঁধে রাখলে? মুক্তি চাইতো না। তো আমাকে তোমার ভয় কিসের? মাধব দত্ত বলছে তুমি যে ছেলে খেপাবার সর্দার, তুমি ছেলেদেরকে খেপাবার সর্দার আছো তুমি, ঠিক আছে? ঠাকুরদা বলছে কিন্তু তুমি তো ছেলেও নও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? মাধব দত্ত বলছে কি বলেন? ঘরে যে ছেলে একটি এনেছি, আমি তো একটা ছেলেকে ঘরে নিয়ে এসেছি। ঠাকুর বলছে হ্যাঁ, সে কীরকম? মানে ঠাকুরদা এখনও পর্যন্ত জানে না সে কীরকম। মাধব দত্ত উত্তর দিচ্ছে আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল, মানে আমার একটা পুত্র চাই, পোষ্যপুত্র নেবই, কিছু হয়ে যাক। ঠাকুরদা বলছে সে তো অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। মাধব দত্ত তার উত্তরে বলছে জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কীরকম লেগে গিয়েছে, আন্ডারলাইন, এই ছেলেটিকে আমার যে কীরকম লেগে গিয়েছে। মানে বুঝলা, এতদিন কেন সন্তান নিচ্ছিল না, সে কোনো দত্তক কেন নিচ্ছিল না? হ্যাঁ, এত কষ্টে আমি বহু রত্ন ধন সম্পদ উপার্জন করেছি, বাইরের ছেলে এসে দু হাতে লুটিয়ে দিবে, ও আমার একদম পছন্দ না। কিন্তু এই ছেলেটিকে না কেমন যেন লেগে গেছে, মানে বুঝতে পারলা? এইদিকে না, এদিকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওই একটু হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, যাই হোক। হাসবে না বাঁদর মেয়ে কথাকার। নেক্সটে আসি। তো বলছে ঠাকুরদা এবার তার উত্তরে বলছে তাই এর জন্যে টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য, তাই তো? দেখো ঠাকুরদার মনের কথা বলে দিয়েছে। বলছে আচ্ছা, তাই জন্যই যাকে কখনো নিতে চাওনি আজ তার জন্য খরচ করার জন্য তুমি পাগল হয়ে উঠছো, তাই না? এটাই তোমার মতলব চলছে, যা খরচ আমি উপার্জন করছি সব লুটিয়ে দিই। তাই এর জন্যে টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য, যে এই শিশুটার কাজে লাগছে। কি ঠিক বললাম তো? এবার দেখো কি উত্তর দিচ্ছে। মাধব দত্ত বলছে আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, উপার্জন করতে হবে, আরও টাকা একটা নেশা ছিল। না করে কোনো মতে থাকতে পারতুম না, মানে উপার্জন না করে থাকতে পারতাম না, ঠিক আছে? মানে কি এখানে কার কথা বলছে বলো তো? প্রত্যেকটা বিষয় আশয় সম্পত্তি পাগল মানুষের কথা বলছে, শুধু মাধব দত্ত না। এই যে ইন্ডিকেটগুলোকে বুঝতে হবে। সংসারে এমন প্রচুর মানুষ আছে, দিন যায় রাত যায়, জীবনের তাদের কোনো পরিবর্তন নাই, কোনো মাধুর্য নাই, কোনো বৈচিত্র্য নাই। তাদের সকাল থেকে সন্ধ্যা প্রত্যেকটা দিন যেন নিয়মে বাধা, কড়া পরিশ্রম, টাকা টাকা টাকা। একটা কী যেন কবিতা পড়িয়েছিলাম ক্লাস 8-এ দিকে সম্ভবত। লোকটা জানলই না নামে একটি কবিতা। লোকটা জানলই না কখন তার ছুটতে ছুটতে, কাস্তে কাস্তে, গোগ্রাসে খাওয়ার গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে তার জীবনটা গড়িয়ে গেছে, সে কখনো জানলই না। ক্লাস 8-এর একটা আচ্ছা, তোমাদের মনে কেন পড়ছে না বুঝতে পারছি না। নিশ্চিত রূপে তোমরা এখন বলা করোনা টাইম চলছিল। হ্যাঁ, সাব্বাস। মানে যে দেখবো যে মুখটা চুপ করে আছে, কেউ বলছে না কিছু, তার বুঝে নিলাম করোনার কথা বলতে চাইছে। লকডাউন চলছিল, হ্যাঁ লকডাউন ছিল, তাই না। তো লকডাউন চলছিল সেটা বড় কথা না, অজুহাতটা হচ্ছে বড় কথা। তাই বলছে যে না করে কোনো মতে থাকতে পারতুম না, কিন্তু এখন যা টাকা করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি, বুঝলে? আগে টাকা উপার্জন করতাম, এটাই ছিল আনন্দ,
কিন্তু এখন টাকা উপার্জন করছি এই ভেবে যে আমার সমস্ত টাকা পয়সাগুলো এই ছেলেটির জন্য লাগবে, এই আনন্দে আমি এখন টাকা উপার্জন করছি, বুঝলে? ঠাকুরদা বলছে বেশ বেশ ভাই, বলছি ছেলেটি কোথায় পেলে বলো দেখি। নাকি আমার, এবার আমি না নামগুলো বারবার বলছি না, হ্যাঁ, আমি লাফিয়ে যাচ্ছি। মাধব দত্তের উত্তরটা তোমরা তো পড়ছো, অসুবিধা নেই, দেখে দেখেই পড়ো। আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, ভাইপো মানে বুঝলে তো, ভাইয়ের পো, পো মানে পুত্র, ছেলে, ছোটোবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। উফ, ছোটোবেলা থেকে তার মা নেই, ভাববা নাকি জন্মের আগেই তার মা নেই, তো জন্ম হলো কীভাবে? উঠপাটাং উত্তর না জানা আসে, জানা আগে সাবধান। আবার সেদিন তার বাপও মারা গেছে। ঠাকুরদা বলছে আহা, তবে তো আমাকে তার দরকার গো, আমাকে তার দরকার আছে তো, মানে কে তাকে লালন পালন করবে? তুমি আগে পারবে না, তুমি বিষয় আশয়ের মানুষ, একটু মুক্ত মনে না হয়? একজন বালক চাই কার মতো মানুষকে? তারই মতো ভাবনা চিন্তা করা মানুষকে, কল্পনায়। যেমন ধরো যে কি আমরা যখন ছোটোবেলায় ওই যে মেলা যেতাম, তো বেলুন টেলুন দেখলে এটা নিব, আবার একটু পরে বুঝি না লালটা নিব, না হলুদটা নেবো, না সবুজটা নেবো। গাড়ি, ওই যে গাড়িগুলো সাজানো থাকে না, ওগুলো দেখলে কী মনে হতো, ওয়াও ট্রাক, ভেতর দিকে দেখতাম একটা ছোট্ট মানুষ, টুপি পরা মানুষ বসে আছে, ইরি বাবা, ওটার প্রতি একটা আলাদা কল্পনা শক্তি আমাদের কাজ করতো, সৌন্দর্য বোধ কাজ করতো। আমরা টাকা পয়সার ধারি না, আমার ওটা চাই। কেন চাই না, আমি রাস্তায় দেখেছি ওটা চলতে, আমি টিভিতে দেখেছি ওটা চলতে, এও কি চলবে নাকি? এই মানুষটা কি সুন্দর, ওকে বসাবো, টায়ারটা খুলে দেবো, জোরে গাড়িটা ছেড়ে দেবো, এই যে অদ্ভুত কল্পনা তখন আমাদের ক্রিয়েটিভ মাইন্ডে কাজ করে। কিন্তু বাবারা কি করে, ঘিসরাতে শুরু করে। আর আমরা কি করি, ওটা নেবই, যদি না দাও তাহলে আমি এখানে গড়াগড়ি খাবো, লাগাতার গড়াগড়ি, ওরে বাপরে, মনে হচ্ছে ভর নেমে গেছে ঠাকুরের। ঠিক আছে, তারপরে সেই সমাধান হতো কিভাবে? বাবার সেই শক্ত পক্ত ছাপ বসে যেত, ডাঁস পোকা বলা হয় এটাকে, ডাঁস পোকা। ঠিক আছে, খপ করে যে বসতো, ব্যাস, ওরে বাপরে বাপ। ঠিক আছে, তবু ফোঁপা নিয়ে আমাদের কমতো না। আবার যে অন্য দোকানে যেতাম সামনের দিকে, আবার ওটা জিনিস, চশমা নিব, চশমা, ক্যামেরা নিব, ক্যামেরা না তোমার কী নিব, ওই যে কী বলে দূরবীন, দূরবীন, এমনি করে দেখবো। অদ্ভুত অদ্ভুত কল্পনা। তার মানেটা কি বলতো, বাবারা শিশুর কল্পনার সাথে নিজেদের কল্পনাকে যুক্ত করতে চাইছে না, তারা বিষয় আশয় নিয়ে ভাবছে, আর শিশু ভাবছে নিজের কল্পনা জগতে। তো শিশু চাই তারই মতো করে কেউ ভাবুক, তার সাথে ওর ফ্রেন্ডশিপটা খুব ভালো হবে। তুমি শিশুর সাথে শিশুর মতো করে মেশো, দেখো অদ্ভুত হয়ে তোমার সাথে মিশে গেছে সে, তবে খুব ভালোবাসবে। বড় মানুষরা তাদের সাথে মিশতে পারবে না, খুব ন্যাচারাল ব্যাপার। তাই জন্য ঠাকুরদা বলছে, আরে বাবা, তাহলে তো সেই শিশুটা, বালকটির তো আমার প্রয়োজন আছে, হ্যাঁ, আমি যাবো, তবে ওটা ওর দরকার আছে, আমাকে খুব দরকার ওর, বুঝলে কি না, আমাকে যেতে হবে। ব্যাস, মাধব দত্ত একদম বলছে, কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত মানে ব্যথা, পিত্ত, শ্লেষ্মা যেরকম প্রকুপিত হয়ে উঠেছে, যেমন আমাদের এই যে বিশালের মধ্যে এইটুকু বয়সে এর বাত, পিত্ত, শ্লেষ্মা, আর যে কী অবস্থা আছে, পাকস্থলী আছে কিনা সন্দেহ হয় আমার। ঠিক আছে, তো যেভাবে এর মধ্যে ঢুকেছে, প্রকুপিত মানে ঢুকে গেছে একসাথে অনেকগুলো রোগ, তাতে তার বড় আশা নেই, বুঝলেন? এর মানে ওই বাচ্চাটির আর কোনো আশা নাই, সমঝ কেনা? এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। মনে পড়লো কিছু? এই দ্বারা পাতা উল্টাতে হবে না। এই পার্টে ঠাকুরদার প্রবেশের মাত্রই ঠাকুরদা একটা কথা বলেছিল, আমাকে তোমার ভয় কিসের? কি বলল? ভয়টা হলো এই, আমার ছেলের এই রোগটা বেড়ে যাবে যদি বাইরে যায়, আর তোমার ছল বল কৌশলটাই হচ্ছে বাচ্চাদেরকে আরও মজা দিয়ে দেওয়া, বাইরে 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 খেলায় আনন্দে ভরপুর, প্রাণ, বাতাস চাই, আলো চাই, মাঠ চাই, আনন্দ চাই, এইগুলো করে করে তুমি আরও পাগল করে দেবো আমার ছেলেটাকে। তাই তোমার এই বুড়ো বয়সের খেলাটাকে আমি ভয় পাই, বুঝেছ? এইখানেও একটা ইন্ডিকেট আছে, আমি ছোট্ট টাচ করে দিয়ে চলে যাবো এখনই। শিশু পুনরায় শিশু হতে পারে যখন সে বুড়ো হয়, বুঝলে? এই শিশু আর বুড়োর মধ্যে একটা দারুণ মিল আছে, মাঝখানের জীবনটা আচমকা পার হয়ে যায় আমাদের। ঠিক আছে, তাই এই বুড়ো যেন বুড়ো খোকা, যে খোকার সাথে মিশে গেলেই অদ্ভুত গল্প শুরু হয়ে যাবে, এদের দুজন কাটকে রাখা মুশকিল হয়ে যাবে, তাই তাকে ভয় পাই তিনি।
ঠাকুরদা বলছে, মিছে বলনি, সত্যি কথাই বলেছো তুমি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি তো দেখছি। হ্যাঁ, মুক্তির কথা বলি, সেটাই জীবনের অর্থ, উদ্দেশ্য, বেঁচে থাকার, অথচ সেটাই খুব ভয়ানক হয়ে উঠেছে, তাই না? এটা আবার খুব ইম্পর্টেন্ট লাইন, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। সাবাস! যতটা তুমি শরতের রৌদ্রকে ভয় পাও, মুক্ত বাতাসকে ভয় পাও, ততটাই যেন আমিও ভয়ঙ্কর হয়ে উঠেছি, তাই না? কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি, মানে ঘরে আটকে রাখার মতো কিছু খেলা আমার কাছে আছে, স্টোরি আছে, খেলা আছে। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব, বুঝলে, বলে দিয়ে প্রস্থান। এবার প্রবেশ ঘটছে ওই জায়গায় অমল গুপ্তের। তো ওর ছিল মাধব দত্ত, তার ছেলে অমল গুপ্ত। নিশ্চয় তোমাদের কোশ্চেন নাই যে কেন টাইটেল চেঞ্জ হলো। ভাই, এটা ওর নিজের ছেলে না, ঠিক আছে? তো ওর নাম হচ্ছে অমল গুপ্ত। অমল গুপ্ত প্রবেশ করলো স্টেজে। এবার ছোট্ট বাচ্চাটা যে খুবই অসুস্থ, সেই স্টেজে প্রবেশ করছে। অমল এসে বলছে, পিসে মশাই। কি অমল, আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা, ওই যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুদগুলো দুই হাতে তুলে নিয়ে লেজের ওপর ভর দিয়ে বসে কাঠবেড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? না বাবা। আচ্ছা, আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো। আহ, কি চমৎকার! এইখানে না একটু ব্রাকেট দিয়ে রাখবা, তোমার অন্য জায়গাতে কাজে লাগবে। ও প্রথম কি হতে চাইলো বলো তো অমল? কাঠবিড়ালি হতো। কেন? কারণ কাঠবিড়ালি মুক্তভাবে ঘুরে বেড়ায়, কুটুস কুটুস করে বাদাম খায়, তাই না? কি খাই যেন, বাদাম খায় না, কি খাই আছে, ওই ভাঙা ডালের খুদগুলো তুলে তুলে খাই, ঠিক আছে? সে কাঠবিড়ালি হতে চাইছে। কিন্তু পিসে মশাই, আমাকে কেন বেরোতে দেবে না? এই কথাটা কে জিজ্ঞাসা করলো? অমল। মাধব দত্ত তার উত্তরে বলছে, পিসে তো সম্পর্কে, পিসে মাত্র কটা দিন হয়েছে, কিছুদিন হয়েছে এসছে। দত্তক নিয়েছে তো সম্পর্কটা তো একই রকম আছে না? বড় বয়সে দত্তক নিল না, ও তো আর ছোট, মানে হাঁটাচলা করতে পারে না এমন সময় থেকে তো ওর বাড়িতে আসেনি। যথেষ্ট বড় বয়সে বালক অবস্থায় সে এসছে। আগাগড়ে ওকে ও পিসি আর পিসে মশাই করে ডেকেছে, তাই বাবা করে বললো না। আরেকটা বিষয় আছে, ওদিকেও যাওয়া যেতে পারে। সম্পর্ক শব্দ দিয়ে হয় না, ভাবনা দিয়ে হয়, ভাব দিয়ে হয়। পিতা আর পুত্রের যে সম্পর্ক, রক্তের টান আছে সেখানে, ঠিক আছে? কিন্তু এখানে এই অমল আর মাধবের মধ্যে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না, পিতা পুত্রের সম্পর্ক। দুজন দুই রকম মনোভাবের। একজনের উদ্দেশ্য হচ্ছে আমার উপার্জন সমস্ত কিছু এ নিবে, তাই হয়তো তাকে ভালোবাসছে। আর এই গোড়া থেকে তাকে যে রূপে দেখেছে সেইভাবেই তাকে ভালোবাসছে, না কোনো লোভ, না কোনো লালসা। এ মুক্ত ছিল, মুক্ত হতে চায়, এ বন্ধনেই রাখতে চায়। দুটো বিপরীতমুখী ক্রিয়া করছে। হতে পারে নাট্যকার সেই উদ্দেশ্যেই ওর মুখে পিসে মশাই শব্দটা রেখেছে। নাট্যকার তো বলে যায়নি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে, মেধা ও বোধ দিয়ে তার বিশ্লেষণ করতে পারি। ক্লিয়ার? নেক্সটে যাই। বলছে, কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে, তাই নাকি? কবিরাজ কেমন করে জানলে আমার যে বাইরে গেলে অসুখ করবে? কবিরাজ কী করে? দেখ কি সুন্দর বালক না, চমৎকার প্রশ্ন করছে। বাইরে গেলে যে আমার রোগ করবে, অসুখ করবে, কবিরাজ কেমন করে জানলো? মাধব দত্তের এবার কথাগুলো দেখবা, বুঝতে পারবা যে ও কতটা বন্ধনে আছে চার দেওয়ালের মধ্যে। আইডিয়াটা বলো কি অমল, কবিরাজ জানবে না? সে তো এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? মাধব দত্ত বলছে, বেশ, তাও বুঝি জানো না? হ্যাঁ, পুঁথি পড়লেই তো মানুষ জানবে। পুঁথি মানে কি? বই। বই পড়লে তো মানুষ জ্ঞানী হয়, তুমি জানো না? অমল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলো, উফ, আমি যে পুঁথি কিছুই পড়িনি তাই জানি না গো। আমি তো তেমন কোনো পুঁথি পড়িনি, তাই আমি জানি না গো। মাধব দত্ত বলছে, দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। অমল বলছে, বেরোয় না? না, কখনো বেরোবে? বলো, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে তোমাকে আশ্চর্য হয়ে যাবে।
অমল বলছে, না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। কেন বলো তো? পণ্ডিত হতে গেলে চার দেওয়ালে আটকে থাকতে হবে। ভালো করে খেয়াল করবে এখানে কি মেসেজটা দেওয়া গেল। দুই ধরনের পণ্ডিত আছে আমাদের জগতে। এক, যারা কেবল পুঁথিপত্র পড়ে, যে রাইটার লিখেছে সেই রাইটারের চিন্তা ভাবনাগুলো জানলো এবং জানার পর ভাবছে আমি বিশাল কিছু জেনে গেছি। আরেক ধরনের পণ্ডিত আছে যারা এই সারা বিশ্বকে একটা বই হিসাবে দেখে, মানুষের সাথে মেশে, পশু পক্ষীর সাথে মেশে, জীবনকে অনুভব করে, নতুন করে বোঝার চেষ্টা করে। তো শুধু বই পড়লে তোতা পাখি হতে পারো, মানুষ নয়। তাই তো মানুষের সন্তানকে মানুষ করার দায়িত্ব নেওয়ার চেষ্টা করে মানুষেরাই। শিক্ষককে এসে যখন, স্যারদেরকে এসে যখন, বা আমাদেরকে এসে যখন কেউ বলে ছেলেটাকে মানুষ করে দিতে হবে, একটু অদ্ভুত হলেও প্রশ্নটা আমার মাইন্ডে আসে যে বলেই ফেলি, তাহলে কি আপনি শিওর যে আপনার ছেলে মানুষের বাচ্চা না? আসলে সেই মানুষের কথা, আসলে তিনি সেই মানুষের কথা, দেখতে মানুষের কথা বলছে না, উনি আসলে বলতে চাইছেন একে মানুষের মতো, মানুষ মানে অদ্ভুত চমৎকার সব সুন্দর সুন্দর গুণ সমন্বিত একটা উপযুক্ত মানুষে পরিণত করতে হবে। দুষ্টুমি করবে না, হাসবে না কেউ। ঠিক আছে, নেক্সট আসি। তাই জন্য ও কি বলছে দেখো, কোথায় গেল যেন, ও কি বলছে, 70 পাতায় নাকি? আচ্ছা, 70 পাতার উপরেই মাধব দত্ত বলছে, সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। মাধব দত্ত বলছে, আমার বাবারা বলে না, মানে আমাদের বাবারা বলে যে আমি যদি পড়াশোনা করার সুযোগ পেতাম না, ফাটিয়ে পড়াশোনা করতাম। আমিও বলতে চাই ভবিষ্যতে। মানে এটার মাধ্যমে একটা চমৎকার অজুহাত লুকিয়ে আছে, নিজেকে জাস্ট আড়াল করে নায়ক প্রমাণ করার একটা চেষ্টা, নেই কি? ভালো করে ভাবতো, যদি আমার এমন হতো তাহলে আমি এমনটা হতাম। তোমার পথে সবচেয়ে বড় বাধা যে তুমি ছিলা, এই কথাটা কেউ ওকে বলো, শুধু বলে তো দাও, লঙ্কায় আগুন লেগে যাবে। রিয়েলি বলছি। এই জায়গাতে এসে মাধব দত্ত তাকে বলছে, সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। অমল বলছে, আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো, আমি পণ্ডিত হতে চাই না। যা কিছু আছে আমি সব দেখব, আমি দেখে বেড়াবো, শুধু সব দেখতে চাই আমি। মাধব দত্ত বলছে, শোনো একবার। হ্যাঁ দেখবে কি? হ্যাঁ দেখবার এত আছেই বা কি আছে দেখার জন্য? তো অমল বলে, আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে একটা পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। মাধব দত্ত বলছে, কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামকা তুমি পাহাড়টা পার হয়ে চলে যাবে? কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতেই হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। দেখছো না পাহাড়টা কত উঁচু হয়ে আছে, তার মানে এটা কি? ওটা পেরিয়ে যাওয়া বারণ আছে, বুঝতে পারছো না? ওটা বেড়ার মতো। মানে বুঝলা, কিছু মানুষ আছে সমাজে যারা সামনে বাধা দেখতে গেলে ওখানে দাঁড়িয়ে সারাটা জীবন পার করে দেয়। ওরা সেটাকে লঙ্ঘন করে দেখতে চায় না, তাদের কৌতূহল হয় না, ওখানে আটকে থাকাটাই তাদের জীবন। কিন্তু অমল উল্টো স্রোতে যাচ্ছে। বলছে, তাকে আবার বোঝাচ্ছে মাধব দত্ত, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? যে ঈশ্বর সৃষ্টি করেছে এমন একটা পাহাড় কেন তৈরি করেছিল? এত বড় পাহাড়, এত বড় বড় সব ওই খণ্ড খণ্ড পাথর খণ্ডগুলো জমা করে এত বিশাল একটা মানে ব্যাপার তৈরি করার কী দরকার ছিল? নিশ্চয়ই তিনি চান না যে কেউ এটা পার হোক, তাই এটা পার হওয়া বারণ। অমল বলছে, পিসেমশাই তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশ হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়, অর্থাৎ আকাশ ডাকছে। আকাশ ডাকছে তাকে, বাতাস ডাকছে তাকে, তাকে ওই সবুজ ডাকছে, পাহাড় ডাকছে। অদ্ভুত। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? আমি তো শুনতে পাই পিসেমশাই, পণ্ডিত মানুষরা কি শুনতে পায় না? মাধব দত্ত বলছে, তারা তো তোমার মতো খ্যাপা নয়, খ্যাপা মানে হচ্ছে পাগল, তোমার মতো তার খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। অমর বলছে, আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম, আন্ডারলাইন, আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম। মাধব দত্তের উত্তর, সত্যি নাকি?
কীরকম শুনি? দেখো ওই যে লাইনটা আছে না, আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম, তো বলতে হবে সেই খ্যাপাটা কে? না 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 না, ভুল 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 রং। এখনও ঠাকুরদার সাথে তার মুখোমুখি হয়নি, তো এখনও ঠাকুরদার সাথে হয়নি, এখন তো গল্প হচ্ছে। বাবা, ঠাকুরদার সাথে গল্প হয়েছিল মাধব দত্তের, ওর সাথে হয়নি। ও যার কথা বলতে আছে তার সম্পর্কে কী কথোপকথন হয়েছিল এইটা আসবে পরীক্ষায় তোমার, এই লাইনটার উপর থেকে, যে সেই খ্যাপাটার সাথে কী কথোপকথন হয়েছিল অমলের, আলোচনা করো। এবার দেখো মজাদার বিষয়, মাধব দত্ত বলছে সত্যি নাকি, কীরকম শুনি? অমল এবার বলছে শোনো, তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুটলি বাঁধা, এরকম হয় বুঝলে, মানে এই ধরনের লাঠি, আর পিছন দিকে লাঠিটা আগাতে একটা পুটলি বাঁধা আছে, বেশ ভারসাম্য নিয়ন্ত্রণ, এদিকে ধরে রেখেছে, ওদিকে পুটলিটা ভারী হয়ে আছে, ঠিক আছে, বেশ সুন্দর করে চল। আগেকার দিনের মানুষগুলো এর সাথে, যাই হোক, তো বলছে লাঠির আগায় একটা পুটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরানো একজোড়া নাগরা জুতো পরে সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয় হদ্দে। তা লোকটা কি বলেছিল? কি জানি কোথায় যাচ্ছি, যেখানে হয় যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? দারুণ কথা, শিশুর মন, বালকের মন কত ধরনের অদ্ভুত সব প্রশ্ন করছে, যে কাজ কি খুঁজতে হয়? মাধব দত্ত বলছে, হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। অমল বলছে, বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। ও কাজ খুঁজতে যাবে বলে, তাহলে এখানে প্রথমে ও কি হতে চেয়েছিল, এবার সে কাজ খুঁজতে যাওয়া মানুষটি হতে চায়। আন্ডারলাইন বা ব্র্যাকেট দিয়ে রাখবা, এটা তোমার বড় নোটসের উত্তরে কাজে লাগবে। মাধব দত্ত বলছে, খুঁজে যদি না পাও? অমল বলছে, খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। মানে ওর কথা হচ্ছে যে আমি ঘুরে বেড়াবো, শুধু ঘুরবো, কাজ খুঁজবো, যদি খুঁজে না পাই কাজ, তাহলে আবার ঘুরবো, আবার কাজ খুঁজবো, ঘুরতেই থাকবো, কাজ খুঁজতে থাকবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। নাগরা জুতো কেমন লোকটা ছিল? লোকটার ওই যে লাঠি ছিল, হ্যাঁ, তারপরে লাঠির আগায় ছিল পুটুলি, আর পরা ছিল কি নাগরা জুতো, আর হাতে ছিল ঘটি। হ্যাঁ, তারপরে কি বলছে দেখো, কি চমৎকার কথা। নাগরা জুতো পরে লোকটা চলে গেল, আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম, সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণাটা বয়ে যাচ্ছে না, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে, তারপরে পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুটুলি বেঁধে ঘাড়ে করে নিল, পায়ের কাপড় গুটিয়ে সেই ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। কি মিষ্টি কথা না বলো? জীবন কত সুন্দর, আমরা জটিল করে দিয়েছি ভাই, যাই বলো। মাধব দত্ত বলছে, হাই পিসিমা কি বললে? মানে নিজের বউয়ের কথাই বলছে, ঠিক আছে। তা পিসিমা কি বলল? অমল বলল, পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? মাধব দত্ত বলছে, আর তো দেরি নেই বাবা। অমল বলছে, দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? কত আঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি ডট। আর কি বলবে একে, কী বুঝাবে একে? হ্যাঁ, অমল বলছে, তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই, তাহলে আমাকে কিন্তু পণ্ডিত হতে বলবো না, আমি শুধু কাজ খুঁজে বেড়াবো, ব্যাস। তুমি কি হতে চাও বলো তো? মাধব দত্ত বলছে। অমল বলছে, এখন আমার কিছু মনে পড়ছে না, আচ্ছা আমি ভেবে বলবো আমি কি হতে চাই, কেমন? মাধব দত্ত বলল, কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না তো। বিদেশি যে সে লোককে জানলার কাছে বসে থাকছে সারাদিন, ঘরের মধ্যে আটকে আছে যেহেতু বাচ্চাটা, জানলা দিয়ে ডাকছে লোককে, এইদিকে আসেন না, গল্প করছে, কী চমৎকার। আর তাদের জীবনের কথাগুলো সে শুনে নিচ্ছে, আর তাদের মতো সে হতে চায়, অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। আর কেন ওকে বাধা দিচ্ছে বলে তো, যাকে তাকে ডাকবা না, যাকে তাকে ডেকে নিবে, ওর কাছ থেকে গল্প শুনে নিয়ে আবার পিসেমশাই আমি যাবো, ছাতু খাবো, চলে যাবো কাজ খুঁজতে, উঠপাটা। এইগুলোর উত্তর কী দিবে? বিষয় আশয়ে থাকা আসক্ত মানুষ এগুলোর ব্যাপার কি বুঝবে, তাই না? বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। কি বললো অমল? বিদেশি লোক আমার ভারী ভালো লাগে, কত কোন কোন দেশ থেকে এসেছে সেই সব গল্প শুনতে আমার খুব ভালো লাগে। মাধব দত্ত বলছে, যদি তোমাকে ধরে নিয়ে যেত, ইস তাহলে তো বেশ হতো।
কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়েই যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়, কেউ আমাকে নিয়ে যায় না, আমাকে বসিয়ে রেখে দেয়। মাধব দত্ত বলছে, শোনো আমার কাজ আছে, আমি চললুম, কিন্তু বাবা দেখো বাইরে যেন বেরিয়ে যেও না। অমল বলছে, যাবো না গো, কিন্তু পিসে মশাই রাস্তার ধারের ওই ঘরটিতে আমি বসে থাকবো, রাস্তার ধারে যে ঘরটা আছে জানলা দিয়ে আমি সবাই সাথে গল্প করবো, আমি ওখানে বসে থাকবো, যাবো না ঘরের বাইরে। হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় অঙ্ক শুরু হচ্ছে, কেমন বলো প্রথম অঙ্ক? अभी तो ट्रेलर हुआ, बहुत कुछ बाकी है, অসাধারণ। বাচ্চাটা যখন নিভে যাবে না, কাঁদতে হবে সেদিন। দেখা যাক। আচমকা সে জানলার কাছে গিয়ে এবার বসলো, মানে ধরো ওই স্টেজে তুমি পারফর্ম করছো ওই অভিনয়টা অমলের, তো একটা জানলা হাতে ধরে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, কেমন লাগে বলো? ঠিক আছে। আর জানলার ওপার দিয়ে একজন চলে যাচ্ছে, দইওয়ালা, দই বিক্রি করতে করতে যাচ্ছে। আজকের দিন আর কই এগুলো, দই দই ভালো দই। অমল বলছে, ও দইওয়ালা, ও দইওয়ালা, ও দইওয়ালা, চুন চুন চুন। দইওয়ালা এবার রেগে গেছে, ডাকছো কেন? হ্যাঁ দই কিনবে? কেমন করে কিনবো বলো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও। কেন বেলা বইয়ে দাও মানে? কেন আমি দই দই বললাম তো হাসতে হবে? আরে ওটাই লেখা আছে। হ্যাঁ আগেও শুনেছ তো, তুমি আমাকে কি মনে হচ্ছে? আমি তো ওই হাওয়ালা হতে রাজি আছি যদি ওই শ্লেষ্মা, পিত্ত, বাত এগুলা রোগী হয়, রাজি। নেক্সটে আসি, আন্দর বান্দর সব। কেমন ছেলে তুমি গো, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? হ্যাঁ মানে ডাকাটাকি কেন করছো, আমার সময় নষ্ট হচ্ছে না, বেলা বইয়ে দাও। অমল বলছে, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম গো। আন্ডারলাইন দাও। আবার এইখান থেকে একটা কোশ্চেন আসবে, কার কথা বলা হয়েছে এখানে এবং তার সাথে কি কথোপকথন, বুঝতে পারছো তো? এর আগে কি হলো, ওই যে লোকটা খেপা লোক চলে যাচ্ছিল কাজ খুঁজতে, ওর গল্পটা শেষ হয়ে গেল, ওখান থেকে প্রশ্ন উত্তর শেষ, দ্বিতীয় প্রশ্ন উত্তর এখানে শুরু হচ্ছে। দইওয়ালা বলছে, হাই আমার সঙ্গে যেতা? দইওয়ালাটা এবার চিন্তায় পড়ে গেছে, আবার কোন চাংড়া আছে ভাই, বলে দই বেচতে যাবে দইওয়ালার সাথে। অমল বলছে, হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে, হাঁকতে বলেছে, সাবধান, হাঁকতে মানে ডাকতে ডাকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। মন কেমন করছে মানে আমার ভীষণ ভালো লাগছে। দইওয়ালা বলছে, দধির বাঁক নামাইয়া, মানে বুঝলা? এবার দধি মানে দইয়ের যে বোঝাটা ছিল সেটা নিচের দিকে নামিয়ে রেখে বলল, বাবা তুমি এখানে বসে কি করছো? বাচ্চাটাকে এবার জিজ্ঞাসা করলো, আদুরে বাচ্চা, একে ভালো না বেসে থাকতেই পারে না কেউ। অমল এমন মিষ্টি বালক, তাকে দেখে কেউ মানে ইগনোর করতেই পারে না, তবু একটা ভিলেনকে আমরা দেখব, দেখি। তো সে বলছে, বাবা তুমি এখানে বসে বসে কী করছো? বাচ্চাটিকে বললো। অমল বলছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। দইওয়ালা বলছে, আহা বাছা তোমার কি হয়েছে? অমল বলছে, আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা বলছে, আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই 5 মোড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে। এই জায়গাটা না একটু মনে রাখার জন্য, 5 মোড়া পাহাড়ের তলায় আর শামলি নদীর ধারে, এটা একটু ব্র্যাকেটে রাখবা। হ্যাঁ কিন্তু এটা ইম্পর্টেন্ট লাইন না, কিন্তু তোমার প্রশ্ন উত্তর লেখার সময় এই তথ্যগুলো দিতে হবে তোমাকে। আমাদের গ্রাম সেই 5 মোড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে। অমল সঙ্গে সঙ্গে বলছে, 5 মোড়া পাহাড়, শামলি নদী, কি জানি গো, হয়তো তোমাদের গ্রাম আমি দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দইওয়ালা বলছে, তুমি দেখেছো? পাহাড় তলায় কোনো দিন গিয়েছিলে নাকি তুমি? না গো যাইনি, কখনো কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি, অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না গো? দইওয়ালা বলছে, ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। দেখো আশ্চর্য না বলো তো, ওর কল্পনা শক্তি দেখছো কোন স্তর থেকে কোন স্তরে চলে গেছে বাচ্চাটির, সে কিন্তু কখনো যায়নি। ঠিক বলেছো বাবা। অমল আবার বলছে, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা বলছে, কি আশ্চর্য, ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল বলছে, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা
তাই না? দোয়েলা বলছে বাহ বাহ, ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়ই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়, কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে তাই না বলো? অমল বলছে সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা বলছে যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব তোমাকে। অমল আবার বলছে আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে চলে যাব। দইওয়ালা বলছে মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। দেখো গৃহস্থ ঘরের ছেলে, সে যাবে দই বেচতে, তো দইওয়ালার কি মনে হবে এত বড় ঘরের ছেলে হয়ে যাবে দই বেচতে, তুমি দই বেচতে কেন যাবা, তুমি বই পড়বা, পণ্ডিত হবা। অমল বলছে না না না, আমি কখনো পণ্ডিত হব না, আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো, দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও, আন্ডারলাইন, আমাকে সুরটা শিখিয়ে দাও। ইস কি চমৎকার কথা। ও খোলা হতে চায়, খোলা মনের মানুষ হতে চায়, সব রকমভাবে বাঁচতে চায়, সব মানুষের কাজকে তার ভালো লাগে। অদ্ভুত না? আর আমরা প্রত্যেকটা মানুষকে দেখবা যে যেটা কাজের সাথে যুক্ত আছে না, মনে হচ্ছে কি জীবনটা শেষ হয়ে গেল তার কাজে, কাজ করতে তার এত অস্বস্তি। আমার ক্ষেত্রে আলাদা, এই কাজের ক্ষেত্রে, ঠিক আছে? অন্য কাজগুলো যেগুলো করে বিরক্তিকর লাগে, এটা সত্যি কথা। এখানে দইওয়ালাও কিন্তু বিরক্ত নিজের কাজের সাথে, এত পরিশ্রম করে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়ানো চারটিখানি কথা নাকি, কতটা পরিশ্রম আছে। কিন্তু আজ প্রথম অমল ওই দইওয়ালাকে শিখিয়ে দিবে যে তোমার কাজের মধ্যে কি স্বাদ আছে, কি আনন্দ আছে। দইওয়ালা অবাক হয়ে ভাববে আগে কেন আমি ভাবিনি যে আমার কাজটা এত সুন্দর। দেখো জীবনকে সুন্দর হতে শেখাচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে দইওয়ালা হাই পড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে, আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মনটা উদাস হয়ে যায়। দেখবা গ্রীষ্মকালে কোনো একটা পাখি খুব দূরে ডাকছে, মনে তোমার শুনতে শুনতে যেন উদাস হয়ে গেছে, মনটা কোথায় হারিয়ে গেছে, ঠিক তোমার ওই সুরটা। তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল আমি জানি না গো, কিন্তু আমার মনে হচ্ছিল। বালক মানুষ সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, শুধু বলে, তখন আমার খুব মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল, কিন্তু ভালো লাগছিল, বুঝলে? দইওয়ালা বলছে বাবা শোনো না, এক ভাঁড় দই তুমি খাও, কেমন? অমল বলছে আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, আর পয়সার কথা না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল বলছে তুমি যে বললে তোমার দেরি হয়ে যাচ্ছে, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা বলছে কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। ইস, জাস্ট শেষ লাইনটা দেখলা? যে মানুষটা আগে বললো যে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে তুমি কি কিনে খাবে না, তাই বিরক্ত হয়ে গেছিলো, সেই মানুষটা শেষে এসে বলছে তুমি একটু খাও, তুমি একটু খাও, আমার বড় ভালো লাগবে। ও বলে আমার পয়সা নেই। না না, তোমার পয়সা দিচ্ছ, তুমি খাও। তোমার কি সময় দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি, কিচ্ছু লোকসান হয়নি, লাভ হলো। আমি জানলাম দই বেচার মধ্যে কত সুখ আছে, আন্ডারলাইন, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। প্রস্থান, দইওয়ালা চলে গেল। হ্যাঁ দই খেয়ে নিল, অমল দই খেলো, কি পাগল লোক আছে, দই খেলো না আমি বলছি। দইওয়ালা চলে গেল, আর কি এগোবো? এগোই, ঠিক আছে? হ্যাঁ আমি জানি এখন তোমাদের টেস্ট বেরিয়ে যাবে, তো তোমরা সম্পূর্ণটা দিয়ে আমাকে করাবে, কিন্তু হবে না, পরে আবার ব্যাচ আছে। নেক্সটে যাই। অমল বলছে সুর করিয়া, অমল ওখানে বসে থাকছে, বসে বসে বলছে দই 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 ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে, এবার বলল এই যে প্রহরী, একজন কেউ তাহলে হাঁটছে এবার, বুঝলে? প্রহরী মানে যে পাহারাদার আছে, গ্রামের পাহারাদার, ঠিক আছে? প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে, প্রহরীর হাতে ডান্ডা আছে বা বন্দুক আছে, কিছু একটা আছে, ঠিক আছে? হাবিলদার হাবিলদার বলতাম না আমরা আগে, হ্যাঁ? তো
সিভিক ভলেন্টিয়ার বলতে পারো এখন, যাদেরকে আমরা, ওরা পাহারা টাহারা দিচ্ছে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। তো সঙ্গে সঙ্গে এই ছেলেটি এবার কাকে ডাকছে বলো তো? প্রহরী, প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। প্রহরীর প্রবেশ করছে। প্রহরীকে বলছে, প্রহরী বলছে, অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন তোমাকে কেন ভয় করবো? হ্যাঁ, যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই। রাজার কাছে? তো নিয়ে যাও না আমাকে, তাড়াতাড়ি নিয়ে যাও। এই প্রথম আসলে রাজার কথা, এটাও সাধারণ প্রসঙ্গ, আমি সেদিকে ঢুকবো না, ঠিক আছে? টেস্ট হারিয়ে যাবে পরে ব্যাখ্যা করার সময়, ঠিক আছে? বলছে রাজার কাছে নিয়ে যাবে, তো নিয়ে যাও না আমাকে, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি তো যার জন্যই বসে আছি, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না জানো, আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে। প্রহরী বলছে কবিরাজ বারণ করেছে? কবিরাজের কথা শুনে ভয় পেয়ে গেল কিন্তু প্রহরী, যে বাচ্চাটা নিশ্চয়ই কিছু হয়েছে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে গো, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরাগুলি দেখা যাচ্ছে, কত রুগ্ন মানুষ, ঠিক আছে? অমল বলছে হ্যাঁ, ওগুলো বাদ দাও তো, তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? তুমি যে ঘন্টা বাজাও প্রতিদিন, তুমি ঘন্টা বাজাবে না? ঘন্টাটা কী বলো তো? ও ঘন্টা বাজিয়ে বাজিয়ে সময় নির্ধারণ করে। যেমন ধরো যে কি 12টা বাজলো, তারপরে 1 বাজলো, তো 1 দিল, একবার ঘন্টা বাজালো, সবাই গ্রামের মানুষ জানলো 1টা বাজে, এইরকম। তখন ঘড়ি টড়ি সবার ঘরে ছিল না, ঠিক আছে? ওই সব সময় সবাইকে বোঝায় যে সময় এগোচ্ছে ঘন্টা বাজিয়ে। প্রহরী বলছে না, এখনও সময় হয়নি। অমল বলছে কি বলো? কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে, তাই না? অদ্ভুত বাচ্চা, দেখো এর আগে শুনেছে কেউ বলেছে সময় বয়ে যাচ্ছে, দেখো একটু আগে বললো না, ওই যে দইওয়ালা, সময় বয়ে যাচ্ছে। আবার এখন প্রহরী বলছে সময় হয়নি, আশ্চর্য ঘটনা, সময় হয়নি না সময় বয়ে যাচ্ছে, কিছু তো বুঝতে পারলাম না। আচ্ছা, তুমি যখন ঘন্টা বাজাও, ঘন্টা বাজিয়ে দিলেই কি সময় হবে? প্রহরী বলছে সে কি হয়, সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই, সময় হবে তারপরে ঘন্টা বাজাবো। অমলের ধারণা আগে ঘন্টা বাজবে তারপরে সময় হবে। অদ্ভুত। অমল বলছে বেশ লাগে তোমার ঘন্টা, জানো আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের খুদে কুকুরটা, মানে ছোট্ট বাড়িতে পোষা কুকুরটা, উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে, লেজটার মধ্যে মুখটা গুজে গোল করে ঘুমিয়ে থেকে যায়। তখন জানো, তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? আবার কোশ্চেন করছে। প্রহরী বলছে ঘন্টা এই কথা সবাইকে বলে যে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। অমল বলছে হ্যাঁ, চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? প্রহরী বলছে সে কথা কেউ জানে না তো, কোথায় যাচ্ছে কোন দেশে যাচ্ছে। অদ্ভুত, আমার প্রশ্ন হয়েছে, প্রহরী অবাক হয়ে গেছে, বলছে সে কথা কেউ জানে না তো। অমল বলছে সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গেই চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। কিছু মেসেজ পেলা? সময়ের সাথে সাথে সেই দেশে চলে যায় যে দেশের খবর কেউ পায়নি, সেই দেশে ও কোথায় যাওয়ার পরিকল্পনা হচ্ছে তার ভেতরে ভেতরে, বুঝতে পারছো? যেখানে সময় পার হয়ে চলে যায়, একটা জগৎ থেকে আরেকটা জগতে মানুষ চলে যায়, সময়ের আর সেখানে হিসেব থাকে না। অদ্ভুত চিন্তা, অনেক দূরে। প্রহরী আবার তাকে বলছে সে দেশে সবাইকে যেতে হবে বাবা। প্রহরী কিন্তু বুঝে গেছে, ইন্ডিকেট কি বলল, সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি, কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোন দিন কবিরাজই হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। এ কোন দেশের কথা বলছি বুঝতে পারছো তো? বলছে কোন দিন কবিরাজই হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন। আমি শুরুর আগেই কিন্তু বলেছিলাম এক কবিরাজ দিয়ে শুরু হলো, আরেক কবিরাজের কথা আমরা পাবো, ইন্ডিকেট দিয়ে দিল আগেই। আবার কোনো এক কবিরাজ আসবে যে তোমাকে হাত ধরে স্বয়ং নিয়ে যাবে। সারা শরীর শিরশির করে, যেহেতু আমি জানি তো ঘটনাটা, তো ফিল করলে অদ্ভুত লাগে কেমন। তো কি বলছে দেখো, বলছে কোন দিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবে। অমল বলছে না না, তুমি জানো না,
তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। এ ধরার কথা বলছে, আর প্রহরী বলছে ছাড়ার কথা, তাই না? প্রহরী বলল তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যাবেন। বুঝলে, যে কবিরাজ এখন তোমাকে ধরে রাখছে তার থেকেও ভালো কোনো কবিরাজ আছে যে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। অমল বলছে আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা, না আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নে, কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, মানে ওই যে রাস্তার ওপারে একটা বিশাল বড় বাড়ি দেখাচ্ছে অনেক দূরে, ওখানে একটা নিশান মানে একটা পতাকা উঠছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে। ওখানে কি হয়েছে? ওখানে অনেক লোকজন আসছে যাচ্ছে। এখানে একটা কোনো ঘরের কথা বলছে যেখানে একটা পতাকা উঠছে, ওখানে অনেক মানুষজন যাতায়াত করছে। বাস্তবে এরকম কোনো ঘর এখানে দেখানো হচ্ছে, একটা ঘর আছে, কিন্তু এখানে ইন্ডিকেট বলছে অন্য কিছু দেখতে পাচ্ছে। কি সেই ঘর? কিছু বুঝতে পারলাম? অনেক মানুষ যাতায়াত করছে, অন্য কিছু দেখছে। সঙ্গে সঙ্গে বলছে ওখানে কি হয়েছে? প্রহরী বলছে ওখানে নতুন ডাকঘর বসেছে। আন্ডারলাইন, এই আসলো প্রথম ডাকঘর নাটকের নামকরণ। ঠিক আছে, দেখো দেরি হয়ে যাচ্ছে, আবার যারা ক্লাস করবে না তারা বিরক্ত হয়ে বলবে এত দীর্ঘ ক্লাস, ঝামেলায় পড়ে যাবে। ওখানে নতুন ডাকঘর বসেছে, এই লাইন থেকে আসবে ডাকঘরটা কি, কেন সেখানে বসেছে। অমল বলছে ডাকঘর? কার ডাকঘর? প্রহরী বলছে ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। রাজার ডাকঘর? রাজাটা কে? প্রায় নাটকে দেখা যায় এরকম একজন রাজার কথা আমরা পাই। রাজার নাটক বলে একটি নাটক আছে, সেখানেও আমরা তাকে পাবো। অজ্ঞানতা থেকে জ্ঞানের যে প্রতীক, অন্ধকার থেকে আলোর প্রতীক, যে সংকীর্ণতা থেকে মুক্তির প্রতীক, যে জ্ঞানের সূত্র ধরে মানুষকে পৌঁছে দেবে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই রাজাকে পরমেশ্বর ঈশ্বর, সেই রাজার ডাকঘর বসেছে ওখানে। রাজা আসছে না, মন্দির মসজিদ কিছু না, এটা সম্পূর্ণ রূপক সাংকেতিক বিষয়। প্রহরী ওকে কৌশলে বলেই দিচ্ছে ডাকঘর, সেখান থেকে সবার চিঠি আসে। ডাকঘর মানে হচ্ছে পোস্ট অফিস, ঠিক আছে? মানে ভেঙে বলতে গেলে ডাকঘর মানে হচ্ছে একটা পোস্ট অফিস যেখান থেকে চিঠিপত্র আসে। আমরা যত পড়বো তত বুঝতে পারবো এই ডাকঘর সাধারণ ডাকঘর নয়। এখান থেকে আসে গিয়ে বিভিন্ন চিঠি বিভিন্ন জনের নামে। এই চিঠিটা কি জানো? খবরটা কি? সময় বদলের খবর। কখনো আসে বসন্ত ঋতু, ওইখান থেকেই খবর পাঠানো হয়, সবার কাছে বসন্ত পৌঁছে যায়। কখন আসে শরৎ, সবার কাছে শরৎ পৌঁছে যায়। কখন আসে বর্ষাকাল, সবার কাছে বর্ষা। ওই ডাকঘর থেকে রাজাই পাঠায় সবাইকে, এক এক করে চিঠি পাঠায় সবার জন্য। তাই সেই ডাকঘরে এত লোকের যাওয়া আসা, ওখানে কত মানুষ যায়, কত মানুষ ফিরে আসে। একটা অদ্ভুত অন্ধকার, একটা ধোঁয়াশা আছে। এই রাজাকে আমরা পরমেশ্বর বলেছিলাম, তাই জন্য এখানে রাজা নাটকে একটি চমৎকার লাইন আছে। আমরা অনেকে বাচ্চাদেরকে দেখেছি নাচ টাচ করতে এই গানটাতে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার শোনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। অর্থাৎ আমরা সবাই রাজা। আমাদের সাধারণ পৃথিবীতে পার্থিব জগতে যে রাজা কিনা সে সবাইকে প্রজা বানিয়ে রাখতে চায়, কিন্তু যে মালিক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সে সবাইকে আমাদের সমান করে তৈরি করেছে। তো ওই রাজার আমলে আমরা সবাই রাজা আছি, কেউ কম নাই কেউ বেশি নয়। যদি আমরা সমান না থাকতে পারি তাহলে আমরা সেই রাজার সাথে মিলব কীভাবে? তো আমরা সবাই হচ্ছে মানব আত্মা, মানবাত্মা অথবা জীবযোগ আত্মা, জীবাত্মা। আমাদেরকে মিলতে হবে সেই পরমাত্মার সাথে। এই যে মেসেজ একটা ইন্ডিকেট দিচ্ছে বারবার, কিছু একটা বড় শক্তি আছে, আমার ক্ষুদ্র শক্তি একদিন সেই বড় শক্তির সাথে মিশে যাবে, রাজার সাথে মিশে যাব। তাই যতটা সময় আমি আছি রাজার মতো করেই বাঁচব, কারণ রাজারই শক্তি আমি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। ঠিক আছে, কি বলছে দেখো, সঙ্গে সঙ্গে বলছে ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এ ছেলেটি ভারী মজার। অমল বলছে রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? হ্যাঁ আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে, আমার নামেও চিঠি আসবে।
আমি যে ছেলে মানুষ, ছেলে মানুষকে রাজা এত টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন, জানো? ছোট্ট ছোট্ট ছেলে মানুষদেরকে ছোট্ট ছোট্ট ছোট ছোট চিঠি লেখেন, সব পাবে। সত্যি কিনা বলো তো? প্রথমে যে ছেলেটা বলল আমি কাজ খুঁজতে চলে যাব, পর মুহূর্তে আবার টুক করে তার মনে হলো আমি দইওয়ালা হয়ে যাব, আর তারপরেই তার মনে হচ্ছে আমি প্রহরী হয়ে ঘন্টা বাজাবো, আমাকে সেটা শিখিয়ে দিতে হবে। অদ্ভুত না? তো চিঠি তো আসা শুরু হয়ে গেছে তার। এ তো চিন্তা, এ তো ভাবনা, এ তো স্রোত, চেতনার স্রোত। ওই রাজাই তো তার কাছে পাঠাচ্ছে এই চিন্তাগুলো, নাহলে তার পরিবর্তন হচ্ছে কী করে মনটা? বুঝতে পারছো? এই যে ছোট্ট ছোট্ট চিঠি পাঠাবে। অমল বলছে বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কি করে জানলে? তুমি কেমন করে জানলে? প্রহরী বলছে তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। প্রহরী বলছে কি সুন্দর ছেলেটা, কি চমৎকার কথা বলছে। বলছে তোমার নামে যদি চিঠি না বের করে, তাহলে তোমার ঘরের সামনে এমন করে ডাকঘরটা বানালো কেন? এই ডাকঘর মানে হচ্ছে বিশ্ব প্রকৃতি। জানলার বাইরেটা কি বিশাল, জানলার এপারটা আমাদের ক্ষুদ্র। এই বিশাল প্রকৃতি, প্রতি মুহূর্তে ওখান থেকে খবর আসছে নতুন নতুন, মেঘ বদলাচ্ছে, সূর্যরশ্মি বদলাচ্ছে তার তাপ, চাঁদের আলো আসছে, সবই তো মেসেজ, সবই তো চেঞ্জ হচ্ছে, ওখান থেকে খবরগুলো আসছে পৃথিবীতে, নয় কি? তো বিশ্ব প্রকৃতিটা হচ্ছে একটা ডাকঘর। তারপরে বলছে অমল, আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? হ্যাঁ, কে এনে দেবে আবার? রাজার যে অনেক ডাক হরকরা আছে, ডাক হরকরা কাকে বলে? যারা চিঠি বিতরণ করে, পিয়ন বলি আমরা, পোস্ট অফিস থেকে যারা চিঠি দিয়ে দিয়ে বিলি করতে আসে, ওই রকম। তো ডাক হরকরা, ডাকঘর থেকে রাজার কাছে অনেক ডাক হরকরারা আছে, তাদেরকে দিয়ে চিঠি পাঠায়। সঙ্গে সঙ্গে বলে দেখো নি, বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। বুকে গোল গোল সোনার তকমা মানে বলতে পারো তুমি আইডেন্টি কার্ড পরে ঘুরে বেড়ায়, চিঠি দিয়ে বেড়ায়, দেখো নি তুমি কখনো? ওরা আসবে তোমাকে চিঠি দিয়ে যাবে। অমল বলছে আচ্ছা কোথায় তারা ঘোরে? আইয়া আসলো আবার ওই একই জিনিস, কোথায় তারা ঘরে? প্রহরী বলে ঘরে ঘরে, দেশে দেশে, সব জায়গায় ঘুরে। এর প্রশ্ন শুনলে হাসি পায়, প্রহরী হাসি পাচ্ছে। অমল বলছে বড় হলে আমি রাজার ডাক হর করা হব। হতে এবারও রাজার ডাক হর করা হতে চাই, কারণ ও ঘুরবে, ঠিক আছে। প্রহরী বলছে হা 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 হা, ডাক হর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ। রোদ বৃষ্টি, গরিব বড়লোক কিছু ভেদ করবে না, সবার কাছে ডাক হর করারা পৌঁছে যাবে। এই ডাক হর করা কারা একটু পরে আসছি। অমল বলছে তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো, বুঝলে। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। প্রহরী বলছে ওই রে, ওই যে মোড়ল আসছে। মোড়লটাকে এবার বলি, মাতব্বর টাইপের লোক, যাকে রাজা মোড়ল বানায়নি ওই গ্রামে, মাতব্বর বানায়নি, ওর নিজে নিজে মোড়ল তৈরি হয়ে গেছে। লোককে ভয় দেখিবে, এরা এই ধমক চমক দেয়, আমি এবার পালাই। ওই যে মোড়ল আসছে আমি এবার পালাই, ওই যদি দেখতে পাই তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধাবে। অমল বলছে কই মোড়ল, কই কই? প্রহরী বলছে ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি, মানে মাথাতে একটা ছাতা রেখেছে এমনি করে, ঠিক আছে। অমল বলছে ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনি মোড়ল করে। যে ওকে না মানতে চাই ও তার সঙ্গে দিন রাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। মানে যে ওকে মানে না মোড়ল হিসেবে, তার সাথে এত অশান্তি করে, এত ঝামেলা করে, এত দুষ্টুমি করে, বদমাশি করে যে সবাই মেনে নিয়েছে যা ভাই তুই মোড়ল যা। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে, মানে আমার কাজ নষ্ট হচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। প্রস্থান, চলে গেল। অমল থাকলো। অমল কি বলছে? রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পায় তাহলে বেশ হয়। নিজে নিজে বলছে, কিন্তু তখন ওর জানলার কাছে কেউ নাই, নিজে নিজে বলছে ইস রে, রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পায় তাহলে তো বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারি না। কে পড়ে দেবে আমাকে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাক হর করা যদি আমাকে না চেনে,
মডেল মশাই, ও মডেল মশাই, একটা কথা শুনে যাও, আজ এতটুকুই হোক। মডেল থামবে না, যাবে, পুরোটাই নেবো এর পরের দিন আমরা, ঠিক আছে, নো টেনশন। ওকে, মডেলেরটা আচ্ছা মডেল পর্যন্ত পড়বে, চল ঠিক আছে, আচ্ছা বেশ বেশ। মডেলের প্রবেশ, মাতব্বরের প্রবেশ, দেখো দুষ্টুমি করবে ও। মডেল বলছে কে রে, হ্যাঁ এই যে বললাম না একটা ভিলেন আছে, ওই শুধু কাউকে ভালোবাসতে পারলো না। কে রে রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কোথাকার বাঁদর এটা? অমল বলছে তুমি মডেল মশাই, তোমাকে তো সবাই মানে দেখছি। দেখো দুষ্টুমি করছে ও, কিন্তু তোমাকে তো সবাই মানে। এই মডেল খুশি, না হ্যাঁ হ্যাঁ সে তো বটেই, মানে বই কি, খুব মানে আমাকে, বুঝলি কি না, খুব মানে। অমল বলছে আচ্ছা রাজার ডাক হর করা তোমার কথা শোনে? হদ্দি, ওটার গল্প, ওর গল্প এখানে ঢুকে দিল। আচ্ছা তোমার কথা শোনে ডাকে, রাজার ডাক হর করারা? সঙ্গে সঙ্গে বলছে না শুনে তার প্রাণ বাঁচে, বাস রে সাধ্য কি, মানে ওর ক্ষমতা কি আছে আমার কথা শুনবে না? রাজার ডাক হর করা আমার কথা শোনার মানে? মডেল যখন এটা বলল, ঠিক আছে, যে না শুনে তার প্রাণ বাঁচে, অমল বলছে তুমি ডাক হর করাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। মডেল বলছে কেন, কেন বলো দেখি। অমল বলছে আমার নামে যদি চিঠি আসে, তোমার নামে চিঠি, তোমায় কে চিঠি লিখবে? কেন, রাজা যদি চিঠি লেখে তাহলে? মডেল এ ছেলেটা তো কম নয়, হ্যাঁ রাজা তোমাকে চিঠি লিখবে, ব্যঙ্গ করছে, ছোট বাচ্চাটাকে নিয়ে ব্যঙ্গ করছে। হ্যাঁ রাজা তোমাকে চিঠি লিখবে, তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু, কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা যেন শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। হ্যাঁ আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে তোমার নামে। অমল বলছে মডেল মশাই তুমি অমন করে কথা করছো কেন, তুমি কি আমার উপর রাগ করেছ? আন্ডারলাইন দাও, মডেল মশাই তুমি অমন করে কথা করছো কেন? ওর কোমল হৃদয়ে না আঘাত লাগলো, লোকটা এমন ব্যঙ্গ বিদ্রুপ করে বলল। মডেল বলছে বাস রে বাক, তোমার উপর রাগ করব এত সাহস আমার আছে? রাজার সঙ্গে তোমার চিঠি চলে, মাধব দত্তের বড় বার হয়েছে দেখেছি। হয়তো ওর পিসামশাকে আবার গালি দিচ্ছে, থাকে এরকম সমাজে কিছু। তো একটু দুষ্টুমি করলে কারোর সাথে, বুড়ো বুড়িগুলোর সাথে দিল তোমার বাপের নাম শুনে গালি, ওর উঁকের ব্যাটাটা মইবি মইবি, তুই মইবি গালি দেয়, তাই না, সাপমুন্নি কাটে। এই যে মজাদার একটা ব্যাপার। তো সিকি বলছে দেখো, বলছে মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কিনা, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথা নেই। রসনা, রসনা মানে থামো না, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোঁড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। অমল বলছে না না তোমাকে কিছু করতে হবে না। মডেল বলছে কেন রে, তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না, তোমাদের খবর নেওয়ার জন্যে এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তর ভারী আস্পর্ধা, ওর ধারণা এই ছেলেটিকে মাধব দত্তই নিশ্চয়ই আলোচনা করেছে যে রাজার সাথে উঠা বসা আছে, কত কী ব্যাপারই আলাদা। তারপর না বাচ্চাটা বলছে এরকম ধারণা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে, মানে একদম খতম করে দেবে সবগুলোকে, ঠিক আছে, ক্ষমতা কি, প্রস্থান, সে চলে গেল, এবারে কত বলবা না ঠিক আছে, প্রস্থান মানে সে চলে গেল। কোনটা পাইক মানে হচ্ছে সৈনিক পাঠাবে, সবটিকে ধরে নিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ডে বাকি পার্ট হবে, দুঃখ পাওয়ার কিছু নাই, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হবে।